17 ফেব্রুয়ারি ক্লাস 12 সেমিস্টার 4 তোমাদের ফিজিক্সের এক্সাম হয়, নেওয়ার কিছুই নেই, কারণ আজকে আমি সেই সমস্ত কোশ্চেন তোমাদেরকে সলিউশন করাবো যেই সমস্ত কোশ্চেনগুলো গত কয়েক বছর ধরে বারবার রিপিট হয়েছে। এমন কোশ্চেন আমি নিয়েছি যে সমস্ত কোশ্চেনগুলো মিনিমাম 3বার রিপিট হয়েছেই গত কয়েক বছরে, এবং সেই সমস্ত কোশ্চেনগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। ফিজিক্স মানে না যে তুমি শুধু সূত্রটা মুখস্থ করে পরীক্ষার হলে চলে যাবে, স্মার্টভাবে প্রস্তুতি, এটা মানে হচ্ছে ফিজিক্স। স্মার্ট প্রস্তুতি, ঠিক আছে, পরিশ্রম সবাই করে, ঠিক আছে, কিন্তু বুদ্ধির সাথে স্মার্ট ওয়েতে যে পরিশ্রম করবে সেটাই কিন্তু তোমাকে সাফল্যতা এনে দেবে। তো শুরু থেকে শেষ অবধি দেখো, এবং যেই কোশ্চেনগুলো তুমি পারছো না সেই কোশ্চেনগুলো একবার প্র্যাকটিস করো, আর যেই কোশ্চেনগুলো পারছো সেটা কোনো ব্যাপারই না, নিজেকে একটা থ্যাংক ইউ বলে দাও। ফার্স্ট কোশ্চেন আমাদের জন্য যে আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণটি লেখো এবং কতবার এসছে, HS 24, HS 19, HS 8, HS 5 চিহ্নিত উল্লেখ করো, সেগুলো 1, 13, 16 মানে 1, 2, 3, 4, 5, 6, 7 বছর এসছে কিন্তু এই কোশ্চেনটা। আলোক তড়িৎ সমীকরণটা কি ছিল? আলোক তড়িৎ সমীকরণটা ছিল E সমান K max প্লাস phi, এটা ছিল। ইটা কি? ইটা হচ্ছে স্যার ফোটনের শক্তি, তাহলে সেখান থেকে আমরা এটা লিখবো যে K max এটা সমান আমরা লিখবো E মাইনাস phi। আচ্ছা, এটাও আমাদের আলোক তড়িৎ সমীকরণ, এটাও আমাদের আলোক তড়িৎ সমীকরণ। আচ্ছা, কে ম্যাক্সটা কি? কে ম্যাক্সটা ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। ফাইটা কি? ফাইটা হচ্ছে কার্য অপেক্ষক, এবং এখানে ইটা কি? এটা হচ্ছে ফোটনের শক্তি। কি বললাম? কে ম্যাক্সটা হচ্ছে আমাদের ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, ফাইটা কার্য অপেক্ষক, এটা হচ্ছে ফোটনের শক্তি। আচ্ছা, পরীক্ষার খাতায় কি লিখবো স্যার? দেখো পরীক্ষার খাতায় কি লিখবে, আমি যেমন করে এখানে লিখে দিয়েছি পরীক্ষার খাতায়, এটা আছে আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ বলে 1, 2, 3 তিনটি আলোক তড়িৎ সমীকরণ লিখে দিয়েছি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তিনটি আলোক তড়িৎ সমীকরণ। কে ম্যাক্সটা কি? ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, মিউটা কি? কম্পাঙ্ক, এবং ফাইটা কি? কার্য অপেক্ষক। তুমি এটাকে ফাইটাকে ভেঙেও এরকম লিখতে পারো, H নিউ নট, নিচে একটা তাহলে লিখে দিও যে নিউ নট হচ্ছে সূচনা কম্পাঙ্ক। বুঝা গেল? কোশ্চেনটা 7 বার এসছে কিন্তু পরীক্ষায়। পরের কোশ্চেন দেখা যাক। পরের কোশ্চেন এখানে কি বলছে? আলোক তড়িৎ ক্রিয়ার প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক কাকে বলে? তো আলোক তড়িৎ ক্রিয়ার প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক পরীক্ষায় 1, 2, 3, 4 বার এসছে, কাকে বলে? না, এমন একটা মিনিমাম কম্পাঙ্ক যে ন্যূনতম যে কম্পাঙ্কের আলো কোনো ধাতব পৃষ্ঠের ওপর আপতিত হলে, কোনো ধাতব পৃষ্ঠের ওপর আপতিত হলে সেখান থেকে ফোটন নির্গত হয়, ঠিক আছে, সরি হ্যাঁ, সেখান থেকে আমাদের ইলেকট্রন নির্গত হয়, ফোটন না, ইলেকট্রন নির্গত হবে। ন্যূনতম যে কম্পাঙ্কের আলো ধাতব পৃষ্ঠের ওপর পড়লে ইলেকট্রন নির্গত হবে সেটাকে আমরা সূচনা কম্পাঙ্ক বলবো, এবং পরীক্ষায় সেটা 4 বার এসেছে। এবং এখানে দেখাও সূচনা কম্পাঙ্ক মানে আমি লিখে দিচ্ছি যে ন্যূনতম কম্পাঙ্কের আলো কোনো ধাতব পৃষ্ঠের ওপর আপতিত হলে আলোক তড়িতের নিঃসরণ শুরু হয়, মানে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হয় বা ফোটন নির্গত হয়, তাকে ওই ধাতুর প্রারম্ভ কম্পাঙ্ক বলে। এবার তুমি যদি পরীক্ষককে হেল্প করতে চাও, পরীক্ষককে যদি খুশি করতে চাও, তাহলে সূচনা কম্পাঙ্ক এরকম লিখে দিও যে ফাই সমান H ইন্টু নিউ নট, যেখানে নিউ নট হচ্ছে আমাদের সূচনা কম্পাঙ্ক। এটা কি তোমার কি প্রমাণ দিলে বলো তো তুমি? এটা তুমি প্রমাণ দিলে যে তুমি এই জায়গাটা ভালো করে পড়েছো, জানো, মানে হচ্ছে তুমি জানো ব্যাপারটা যে ফাই নটটা হচ্ছে সূচনা কম্পাঙ্ক। পরবর্তী কোশ্চেন, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বোরের স্বীকার্য কতবার এসছে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 6 বার এসছে। এর টোটাল 3টে স্বীকার্য হয়। কি বললাম? 3টে স্বীকার্য হয়। প্রথম স্বীকার্য শোনো, ইলেকট্রনগুলো প্রথম স্বীকার্য কি? এখানে ধরো আমাদের নিউক্লিয়াস আছে, কথার কথা এখানে হচ্ছে নিউক্লিয়াস আছে, এবং নিউক্লিয়াসের চারিদিকে আমাদের ইলেকট্রনগুলো ঘুরছে। তো ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসের চারিদিকে ফিক্সড একটা কক্ষপথে ঘুরে, উপরেও যাচ্ছে না কক্ষপথে, নিচেও নামছে না, মানে উচ্চতর কক্ষপথেও যাচ্ছে না, নিম্নতর কক্ষপথেও আসছে না, এই সমস্ত ইলেকট্রনগুলো কিন্তু কোনো শক্তি বর্জনও করে না, কোনো শক্তি গ্রহণও করে না। যখন কক্ষপথগুলো ফিক্সড আছে, ইলেকট্রন একটা কক্ষপথে ঘুরছে, সেই সময় ইলেকট্রন কোনো শক্তি বর্জন করে না, ইলেকট্রন কোনো শক্তি গ্রহণ করে না, 1 নম্বর। 2 নম্বর, ইলেকট্রনগুলো যখন এক স্তর থেকে অন্য স্তরে আসে, মানে একটা স্তরে সে আছে, সে উচ্চতর শক্তি স্তরে যেতে হবে বা তাকে নিম্নতর শক্তি স্তরে আসতে হবে, তখন ইলেকট্রন কিছুটা শক্তি নেয় বা কিছুটা শক্তি ফোটনের আকারে ছাড়ে। এটা হচ্ছে 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত কি স্যার? যেই কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে সেই কক্ষপথের যে কৌণিক ভরবেগ সেটা h/2π এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক হতে হবে। অর্থাৎ হচ্ছে কৌণিক ভরবেগকে mvr দিয়ে প্রকাশ করা হয়, সেই সমান হচ্ছে nh/2π, যেখানে n টা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা।
আরেকবার বল দিচ্ছি, হাইড্রোজেন পরমাণু সংক্রান্ত বইয়ের স্বীকার্যগুলো কি? প্রথম স্বীকার্য, ইলেকট্রনগুলো যখন একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তনরত কোনো ইলেকট্রন, নির্দিষ্ট একটা কক্ষপথে আবর্তনরত কোনো ইলেকট্রন আমাদের কোনো শক্তি ছাড়ে না, কোনো শক্তি গ্রহণ করে না, 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে ইলেকট্রন যখন উচ্চতর শক্তি স্তরে যায় বা নিম্ন স্তরের শক্তি স্তরে নেমে আসে তখন তারা কিছুটা শক্তি গ্রহণ করে বা কিছুটা শক্তি ফোটনের আকারে ছেড়ে দেয়, এটা 2 নম্বর স্বীকার্য। 3 নম্বর স্বীকার্য হচ্ছে এই ইলেকট্রনগুলো যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথের কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক হবে, পূর্ণ সংখ্যার সরল গুণিতক হবে। এবং পরীক্ষার খাতায় আমরা কি লিখবো দেখে নাও, পরীক্ষার খাতায় আমরা কি লিখবো এখানে সেটা দেখে নাও। কোন পরমাণুর মধ্যস্থে ইলেকট্রনের আবর্তন জন্য কয়েকটি অনুমোদিত কক্ষপথ থাকে, মানে ইলেকট্রনগুলো কক্ষপথে ঘুরে। এবার ইলেকট্রনগুলি যখন ওই সমস্ত কক্ষপথে আবর্তন করে তখন সেটি কোনো শক্তি বিকিরণ করে না, মানে কোনো শক্তি সে কিন্তু তখন ছাড়ে না। আচ্ছা, নেক্সট নেক্সট কি বলছে দেখো, কোনো ইলেকট্রনের একটি স্থায়ী কক্ষপথ থেকে আরেকটি স্থায়ী কক্ষপথে সংক্রামিত হওয়া সম্ভব। এখানে স্থায়ী কক্ষপথ মানে ধরো ইলেকট্রনটা 1 নম্বর কক্ষপথে ঘুরছে, সে 2 নম্বর কক্ষপথে যেতে পারে বা 2 নম্বর থেকে 1 নম্বরে আসতে পারে, ঠিক আছে, এটাকে বলা হয় সংক্রামিত, উপরে যাওয়া বা নিচে আসা, এটাকে বলা হয় সংক্রামিত হওয়া। তো একটা ইলেকট্রন উপরেও যেতে পারে, একটা ইলেকট্রন নিচেও আসতে পারে, কেবলমাত্র সংক্রমণের সময়, মানে যখন কক্ষপথ চেঞ্জ করছে, হয় উপরে যাচ্ছে নয় নিচে আসছে, তখন কি করে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ নিঃসৃত হয়, মানে তখন তড়িৎচুম্বকীয় তরঙ্গ সে ছাড়ে, মানে অর্থাৎ আলো ছাড়ে, অর্থাৎ ফোটন ছাড়ে বা শোষিত হয় বা সে শক্তিটাকে গ্রহণ করে। ঠিক আছে, নেক্সট লাস্ট কি বলা হচ্ছে, যে কক্ষপথগুলিতে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক হয়, পূর্ণ সংখ্যার এখানে লিখে দিও সরল গুণিতক হয় h/2π এর, সেই সমস্ত কক্ষপথগুলিকে অনুমোদিত দেওয়া হয়। অনুমোদন মানে সেই সমস্ত কক্ষপথগুলো অস্তিত্ব আছে, বাদ বাকি কোনো অস্তিত্ব নেই। মানে এখানে যদি n এর জায়গায় আমি 1.5 বসাই তাহলে সেই কক্ষপথ কিন্তু বাস্তবে এক্সিস্ট করে না। n এর জায়গায় যদি আমি 2.5 বসাই সেই সমস্ত কক্ষপথ কিন্তু বাস্তবে এক্সিস্ট করে না। ঠিক আছে, 3টে স্বীকার্য পরপর আমি লিখে দিলাম। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, এখানে নেক্সট কোশ্চেন বলা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সংক্রান্ত বোরের কোয়ান্টাম শর্ত কি? বোরের কোয়ান্টাম শর্তটা কি, যে কৌণিক ভরবেগ mvr এটা h/2π এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক হবে। এইটা হচ্ছে কৌণিক, এটা হচ্ছে আমাদের শর্তটা। এবার এটা যদি ব্যাখ্যা করতে বলা হয়, পরীক্ষায় 1 2 3 4 বার এসছে, এটা ব্যাখ্যা কি, যেটা মুখে বললাম আমি, যে ইলেকট্রনগুলো যে কক্ষপথে আবর্তন করছে সেই কক্ষপথগুলো থাকার জন্য একটা শর্ত আছে। সেই শর্তটা কি, সেই কক্ষপথগুলোর যে কৌণিক ভরবেগ থাকবে সেই কৌণিক ভরবেগটা h/2π এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক হবে, যেটা আমি আগের বারেরটাই বললাম, যে কক্ষপথগুলিতে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক বা সরল গুণিতক হবে সেই কক্ষপথগুলি অনুমোদিত কক্ষপথ। ওকে, এবং L সমান তখন mvr সমান nh/2π, যেখানে Lটা আমরা হচ্ছে কৌণিক ভরবেগ। পরীক্ষায় যদি পরীক্ষায় শুধু বলে ভরবেগ, তখন আমরা শুধু v ইন্টু r দেবো। দেখো mvr সমান nh/2π, ঠিক আছে, nh/2π এটাকে বলা হয় কৌণিক ভরবেগ। ঠিক আছে, এবার যদি শুধু ভরবেগ বলা হয় তাহলে ভর কি হচ্ছে m, ঠিক আছে, আর বেগ কি mv, সেটা হবে nh/2πr, আর 2πr টা হচ্ছে ব্যাসার্ধ, পরিধি। ঠিক আছে, একটা বৃত্তের পরিধিকে বলা হয় 2πr। মাথায় কিন্তু এগুলো রেখো, কনসেপচুয়াল কোশ্চেন হতে পারে এখান থেকে। বলা হচ্ছে কোনো উত্তেজিত হাইড্রোজেন পরমাণু শক্তি -1.51 ইলেকট্রিক ভোল্ট। আচ্ছা, তার মানে ই এর মান হচ্ছে -1.51 ইলেকট্রিক ভোল্ট। এবার ই -1.51 কত নম্বর কক্ষপথে হয় জানো? n সমান 3। তুমি এখান থেকে বের করে নিতে পারো যে ই সমান -13.6/n² -13.6 n²। এবার এইখান থেকে তুমি যদি ই এর মান বের করো, সরি এখানে n এর মান বের করো, দেখবে এটা 3 এর মতো আসবে, n² 9 বেরোবে, n 3 বেরোবে। এবার তোমাকে বলেছে কৌণিক ভরবেগ, তাহলে L সমান হচ্ছে nh/2π, n এর জায়গায় তুমি 3 বসাও, h এর জায়গায় তুমি 6.6 ইন্টু 10⁻34, আর নিচে 2 ইন্টু পায়ের জায়গায় 3.14 বসাও। ঠিক আছে, যেটা আসবে সেটাই তোমার উত্তর। এবং এখানে উত্তরটা কত আসবে দেখো, আমি করে দিচ্ছি 3.15 ইন্টু 10⁻34 এটা আসবে। অবশ্যই কিন্তু মাথায় রেখে দিও এইখানে যে এই এককটা আছে, এই এককটা কিন্তু ইম্পর্টেন্ট, এই এককটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে n এর মান 3 বেরোবে, সেখান থেকে আমরা মানটা বের করব। এই কোশ্চেনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, পরবর্তী কোশ্চেন HS 4 এসছে, 19 এসছে, 25 এসছে। এই কোশ্চেন যদি তোমাদের আসে তাহলে অনুপাত আকারে আসবে, হয় অনুপাত আসবে,
এই কোশ্চেনটা যদি আসে অনুপাত আকারে আসবে, নয় তোমাদের ডেটা ইজি দেবে, নয় ডেটা তোমাদের ইজি দেবে, এবং এই কোশ্চেনটাও তোমাদের জন্য স্টার মার্ক, এই কোশ্চেনটাও তোমাদের জন্য স্টার মার্ক। এবার কোশ্চেনটা আমরা কেমন করে করব, অনেকবার করেছি, এর আগেও অনেকবার করেছি, এখন আবার করে দিচ্ছি। রিডবার্গ ধ্রুবকের মান সেন্টিমিটারে দিয়েছে, আমরা রিডবার্গ ধ্রুবক নেবো কি, এসআই নেবো 1.09 ইন্টু 10⁷ মিটার ইনভার্স। রিডবার্গ ধ্রুবকের মান এটা দেওয়া হয়েছে। এবার একটা আছে বামার শ্রেণী, তাহলে বামার শ্রেণীর জন্য n1 এর মান কত, প্রথম লাইম্যান হয় তারপরে বামার হয় মানে 2, আর n2 এর মান কত, তাহলে 3 4 এরকম ডট 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 করে কত দূর যাবে, ইনফাইনাইট অবধি যাবে। ওকে, এবার দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, আমাদের সূত্র হচ্ছে 1/λ ম্যাক্সিমাম চাইছে, ঠিক আছে। আর এবার তাহলে এটা কি হবে, 1/4 হবে, 1/n1 এর তার স্কোয়ার মাইনাস 1/n2 তার স্কোয়ার। ওকে, সো বামার শ্রেণীর ক্ষেত্রে কি বলা হচ্ছে, ল্যামডা ম্যাক্স যেটা আছে বামার শ্রেণীর ক্ষেত্রে দীর্ঘতম চেয়েছে, তার মানে এখানে আমাকে যে এন এর মান সেটা মিনিমাম বসাতে হবে, এন এর মিনিমাম মান কত 3, তার মানে নিচে বসাবো 1/9। আচ্ছা, তাহলে আর এটা লস হচ্ছে 36, তাহলে এটা হচ্ছে 9 মাইনাস 4, তার মানে এটা হচ্ছে উপরে চলে যাবে। এখানে যদি ল্যামডা ম্যাক্স আমি বের করতে চাই, তাহলে ল্যামডা ম্যাক্স মান উপরে যাবে 36 আর নিচে আসবে আমাদের 5r। বুঝা গেল? নেক্সট এবার এখানে তোমরা জাস্ট মানটা পুট করো, উত্তরটা চলে আসবে। আমাদের ক্যালকুলেটর নাই সেজন্য আমি মানটা বের করছি না, কিন্তু পরীক্ষায় এই ডাটা দিয়ে তোমরা অঙ্ক করতে পারবে না। তোমাদের যেহেতু ক্যালকুলেটর অ্যালাউ থাকবে না, তোমরা এই ডাটা দিয়ে অঙ্ক করতে পারবে না। তোমরা কি চাইবে, অনুপাত চাইবে। অনুপাতের অঙ্ক নিটে এসছে, এর অনুপাতের অঙ্কটা তোমাদের নিটে এসছে, তো সেই জিনিসটা যদি একবার দেখে নিও, বা আমি এর আগের একটা ক্লাস নিয়েছিলাম যেখানে অনুপাতের অঙ্ক করেছি এইটার উপরেই। নেক্সট কোশ্চেন, এবার আমাদের কি চাইছে, ম্যাক্সিমাম মিনিমাম চাইছে, তাহলে 1/λ মিনিমাম যদি আমি বলি, তাহলে সেটা হচ্ছে আর 1/4 মাইনাস। এবার যখন ল্যামডা মিনিমাম বলেছে, আমাকে n2 মান ম্যাক্সিমাম বসাতে হবে, মানে এই যে নিচে 9টা বসিয়েছি এই জায়গায় ম্যাক্সিমাম মান বসাবো। এই মানটা হচ্ছে মিনিমাম, কি বললাম, এটা মিনিমাম মান, এইখানে আছে ম্যাক্সিমাম মান। ম্যাক্সিমাম কোথায় যাচ্ছে, ইনফাইনাইট, তাহলে 1/ইনফাইনাইট দিলে এটা হচ্ছে 0, তার মানে এটা আসছে r/4। তাহলে ল্যামডা মিনিমাম তাহলে কত আসছে, 4/r। এখানে জাস্ট মানটা পুট করো, উত্তর চলে আসবে। আমি পরের পেজে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও পরীক্ষার খাতায় তোমরা কিভাবে করবে। r সমান 1.09 ইন্টু 10⁷। এখানে যেটা এই মানটা যেটা এখানে করেছি আমি, যে 36 বা এই যে সামথিং, এই যে এই মানটা এইখানে যেটা 5r আছে সেটা ক্যালকুলেশন করলে আসছে 6610। ওকে, নেক্সট এবার তোমরা এইখানেই পরীক্ষায় ছেড়ে দিয়ে আসতে পারো, মিটারে দেখি ছেড়ে দিয়ে আসতে পারো, 1 নম্বরে তোমাদের কাটা যাবে না। ল্যামডা মিনিমাম যখন আমি বের করছি সেটা আসছে এত মিটার, তোমরা এটাকে আর্মস্ট্রং করে ছেড়ে চলে আসবে। কিন্তু তোমাদের জন্য বললাম অনুপাত যদি আসে তো অনুপাতই আসবে, যদি এই কোশ্চেন আসে তাহলে অনুপাত আসবে, অথবা তোমাদের ডাটা কিন্তু খুবই ইজিলি দেবে, ডাটা খুবই ইজি দেবে যাতে ক্যালকুলেশনটা করতে তোমাদের সুবিধা হয়। নেক্সট কোশ্চেন আমরা যাই, এখানে বলা হচ্ছে নিউক্লিয়াসের ভর সংখ্যার সঙ্গে তাদের নিউক্লিয়াসের ভর সংখ্যা প্রতি নিউক্লিয় বন্ধন, আচ্ছা মানে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের সাথে ভর সংখ্যার একটা লেখচিত্র আঁকতে দিয়েছে, যেটা আমাদের পরীক্ষায় বহুবার এসছে, 4-5 বার তো অলরেডি চলে এসছে। এবার দেখো কেমন করে আঁকতে হয়। প্রথমে XY করে নাও, এইখানে একটা ডটেড লাইন টানো, একটা ডটেড লাইন এইখানে টানবো, আর একটা ডটেড লাইন এই জায়গায় টানবো, ঠিক আছে। এবার এইখানে আমি দেবো 5, এইখানে আমি দেবো 8, এই জায়গায় আছে ভর সংখ্যা A, আর এই জায়গায় হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। এবার আমরা কেমন করে ছবিটা আঁকবো, ওপরে গেল নিচে নামলো, আবার ওপরে গেল নিচে নামলো, এবং এইখানটায় গিয়ে টাচ খেলো। তারপরে কি হবে না, তারপর এখানে নিচে নামার পর এটা ডাইরেক্ট যাবে এই দিক বরাবর। আচ্ছা, এইখানে কি আছে, হাইড্রোজেন, এখানে কি আছে, হিলিয়াম, আচ্ছা এখানে কি আছে, লিথিয়াম, আচ্ছা এখানে আছে কার্বন আর নাইট্রোজেন। এটা এখানে একটা বেশি হয়ে গেছে, ঠিক আছে, এখানে আমাদের একটা বেশি হয়ে গেছে। এই যে ওপরে উঠলো তারপর নিচে নামলো, তারপরে এটা এরকম যাবে, ঠিক আছে। তাহলে হিলিয়াম, লিথিয়াম, এই জায়গাটায় হচ্ছে কার্বন থাকে, আর এই জায়গাটায় আমাদের নাইট্রোজেন থাকে, একদম আপার মোস্টে আমাদের Fe56, এটা দিতে ভুলো না। আর এইখানে আমাদের থাকে ইউরেনিয়াম 235, এবং এই জায়গাটায় আমরা একটা ছোট্ট পারে এরকম লাইন টেনে দেবো, ঠিক আছে। এবং আমাদের এই জায়গাটা হচ্ছে সব থেকে স্থায়ী জায়গা, পরীক্ষায় আসতে পারে। শুধু গ্রাফটা না টেনে তুমি স্থায়ী জায়গা কোনটা, আচ্ছা কোনটা অস্থায়ী জায়গা, ডান দিকটাও অস্থায়ী জায়গা আর বাঁ দিকটাও অস্থায়ী জায়গা, দুটো জায়গায় অস্থায়ী, শুধু মাঝের জায়গাটা হচ্ছে স্থায়ী, ঠিক আছে। তো এখানে পরীক্ষায়
12তে এসছে, 18তে এসছে, 22 এসছে, 24 এসছে, বহুবার কোশ্চেনটা এসছে পরীক্ষায় লেখার জন্য। এইটা দেখো, হিলিয়াম, লিথিয়াম, কার্বন, নাইট্রোজেন, Fe56 আর ইউরেনিয়াম 235 এটা আছে। মেগা ইলেকট্রিক ভোল্টটা দিতে এখানে ভুলো না, এককটা দিয়ে দিও, এর একক হচ্ছে মেগা ইলেকট্রিক ভোল্ট, এমটা বড় হাতের দিও, এটা হচ্ছে মেগা ইলেকট্রিক ভোল্ট, আর এটাও আমাদের 5 মেগা ইলেকট্রিক ভোল্ট। তাহলে নেক্সট কোশ্চেন আমাদের বলছে তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু। তুমি গুনে গুনে শেষ হয়ে যাবে, কিন্তু তোমার পরীক্ষায় আসা কোশ্চেনটা তুমি আলাদা হয়ে যাবে, কিন্তু পরীক্ষায় যে কতবার এসে তুমি গুনে শেষ করতে পারবে না। 6, 4, 1, আবার 11 এসছে, 13, 8, 6, 14, মানে কতবার এসছে, অনেকবার এসছে পরীক্ষায়। সেই দিক থেকে কিন্তু এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু বলতে কি বোঝো? তো আমি একটা ছবি আঁকছি, এটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয় যে ক্ষয় সূত্র আছে সেই সূত্রের ছবিটা। উপরে আমাদের এন থাকে, এইদিকে আমাদের টি থাকে, এবং এইখান থেকে একটা টাচ করে এইরকম আসে, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে আমাদের প্রাথমিক। আচ্ছা, এবার এই যে ছবিটা এখানে আঁকলাম, এই জায়গাটায় N0/2 আর এইটা হচ্ছে আমাদের টি, ঠিক আছে? এই জায়গাটা একটু মুছে দাও। এবার শোনো তাহলে, তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু বলতে যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থে বা কোনো তেজস্ক্রিয় পরমাণুতে উপস্থিত তেজস্ক্রিয় নমুনায়, কোনো তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত পরমাণুর সংখ্যা, যে সময়ে কোনো তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত পরমাণুর সংখ্যা কত ছিল? n0। যে সময় অবকাশে কোনো তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত পরমাণুর সংখ্যা প্রাথমিকের অর্ধেক হয়ে যাবে, সেই সময়টাকে অর্ধায়ু বলা হয়, এবং অর্ধায়ুকে আমরা বড় হাতে টি দ্বারা লিখি। দেখো এখানে সেটা আমি লিখে দিয়েছি। এ সময়ে কোনো তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত পরমাণুর সংখ্যা প্রারম্ভিক সংখ্যার অর্ধেক, তাকে ওই মৌলের অর্ধায়ু বলে ভিভিআই। এটাই কোশ্চেনটা, ভিভিআই তোমাদের জন্য। নেক্সট কোশ্চেন, এখানে একটা আমাদের ডেরিভেশন করতে বলা হয়েছে, এবং এই ডেরিভেশনটা 25-এ এসছে, 19-এ এসছে, 1-এ এসছে, 8-এ এসছে, 13-তে এসছে, অনেকবার এসছে। কোনো তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু আর বিঘটন ধ্রুবকের মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলেছে। আমরা এটা জানি যে dN/dt এটা সমান হয় -λ/n। আচ্ছা স্যার, খুব ভালো কথা। এবার আচ্ছা, না এটা না, শোনো, এই সূত্রটা আমরা জানি যে n সমান N0 e⁻⁻λ × t। যখন টি সমান হচ্ছে বড় হাতের টি, মানে অর্ধায়ু, তখন এনটা কি হয়ে যাবে? তখন এনটা হয়ে যাবে N0/2, মানে অন্তিম অবস্থায় N0/2 হয়ে যাবে। তাহলে এই এন এর জায়গায় আমি N0/2 বসাবো, N0 যেমনকার তেমন আছে, আর e⁻⁻ এটা λt হয়ে গেল, হাফ কাটলো, তাহলে 1/2 সমান e⁻⁻λt। এই e⁻⁻কে নিচে নিয়ে চলে আসো, তাহলে 1/e⁻⁻λt এটা সমান 2। এই e⁻⁻কে যদি আমি ঘোরাই, উপরে নিয়ে যাই, তাহলে এইটা হয়ে গেল পজিটিভ λt সমান 2। এবার ইটাকে তোলার জন্য আমি কি করতে পারি? তাহলে λ × t সমান কত হয়? ln2 বেস ই। তাহলে টি সমান আসছে ln2 বেস ই বাই ল্যামডা, বা টি সমান হয় এটা 0.693/λ, যেখানে এই ল্যামডাটা কি হচ্ছে? এই ল্যামডাটা হয় আমাদের বিঘটন ধ্রুবক, আর টিটা হচ্ছে আমাদের অর্ধায়ু। এইটা তোমাদের প্রমাণ করতে বলা হয়েছে যে একটি তেজস্ক্রিয় পদার্থে অর্ধায়ু আর বিঘটন ধ্রুবক মানে টি আর ল্যামডার মধ্যে সম্পর্কটি স্থাপন করো। এবার পরীক্ষায় খাতায় তোমাদের একটুখানি লিখতে হবে যে ধরি টি = 0 সময়ে নমুনায় উপস্থিত তেজস্ক্রিয় পরমাণু সংখ্যা n0। এবার টি সময় পর, ঠিক আছে, টি সময় পর, এটা ছোট হাতের টি হবে না, এটা হবে বড় হাতের টি। আচ্ছা, এটা হচ্ছে বড় হাতের টি। আচ্ছা, বড় হাতের টি সময় পর ওই সংখ্যা n, তাহলে সূচকীয়, আচ্ছা ঠিকই আছে, এটা আমারই ভুল, এখানটা ছোট হাতের টি হবে। আচ্ছা, তাহলে এবং টি সময় পর ওই সংখ্যা, তখন সূচকীয় সূত্র অনুসারে n সমান n0 e⁻⁻λt। এবার অর্ধায়ু সমান টি হলে টি সময় পর পরমাণুর সংখ্যা কত হবে? n0/2। অর্ধায়ুটাই তো এটা, অর্ধায়ু মানে কি? প্রারম্ভিক সংখ্যার অর্ধেক। প্রারম্ভিক সংখ্যা কত ছিল? n0, তার অর্ধেক মানে হাফ, n0/2, এবং সেখান থেকে আমরা এই প্রমাণটা নিয়ে এসেছি। পরবর্তী কোশ্চেন, এবার কোশ্চেন হচ্ছে আমাদের তেজস্ক্রিয় পদার্থের বিঘটন ধ্রুবক মানে ল্যামডা কি? ল্যামডা সমান আমাদের কি হয় না, যে সময়ের অবকাশে কোনো তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত
পরমাণুর সংখ্যা প্রাথমিকের 1/e অংশ হয়ে যায়, প্রাথমিকের 1/e অংশ হয়ে যায়, সেই সময়ের অনন্যককে আমরা এই বিঘটক ধ্রুবক বলি। কি বললাম? যে সময় অবকাশে কোনো তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা প্রাথমিকের 1/e অংশ হয়ে যায়, 1/e অংশ হয়ে যায়, সেই যে সময়টা, সেই সময়ের অনন্যককে আমরা কিন্তু বিঘটন ধ্রুবক বলি বা ক্ষয় ধ্রুবক বলে থাকি। পরীক্ষার খাতা লেখার জন্য লিখে দিয়েছি যে সময় অবকাশে কোনো তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত পরমাণুগুলি বিঘটিত হয়ে প্রাথমিক মানের 1/e অংশ হয়, সেই সময়ের অন্তরের অনন্যককে বলা হচ্ছে, অনন্যক মানে 1/t আকারে থাকবে, ঠিক আছে, 1/t সমান ল্যামডা হয়, তার অনন্যককে বলা হচ্ছে আমাদের বিঘটন ধ্রুবক। আচ্ছা স্যার, খুব ভালো কথা। পরবর্তী কোশ্চেন দেখা যায়। পরবর্তী কোশ্চেন কি বলা হচ্ছে, এইখানে আমাদের একটা কোশ্চেন জিজ্ঞাসা করছে যে 1 AMU ভরকে ইলেকট্রন ভোল্ট এককে নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা জানি কি যে 1 AMU এটা সমান হয় 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। এবার ভর ও শক্তির তুল্যতার যে সূত্র E সমান mc স্কোয়ার, এটাও তো আমি জানি। এখানে যার একক আসবে কিসে? জুলে আসবে। আমাদের ইলেকট্রন ভোল্টে চাই। আচ্ছা, তাহলে এম এর মান যেটা আমাদের এম এর মান, এটা কার? ইলেকট্রনের। তাহলে ইলেকট্রনের এম কত হয়? ইলেকট্রনের এম হয় 9.1 ইন্টু, আচ্ছা সরি, এখানে ওই এম এর কথা বলা হচ্ছে না, এখানে এম মানে এই এম এর কথা বলা হচ্ছে যেটা ভর, 1.66 ইন্টু 10⁻⁻27 ইন্টু সি স্কোয়ার, এটা হচ্ছে 3 ইন্টু 10⁸, তার উপরে স্কোয়ার, এবং বাই করতে হবে আমাদের জুলে আছে, জুল থেকে আমাদের ইলেকট্রন ভোল্টে নিয়ে যেতে হবে। তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 যেটা আসবে তত ইলেকট্রন ভোল্ট, এবং এটা 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট বা 934 আসবে। ঠিক আছে, ওটা অলমোস্ট ইকুয়াল টু 931 ব্যবহার করা হয়, 935 ব্যবহার করা হয়, এবং যখন তুমি এটা যেইতে যাবে তখন এটা 930 ব্যবহার করা হয়। বা যদি গ্যাপ অনেক বেশি থাকে, মানে অপশনের গ্যাপ, যেইতে গ্যাপ অপশনের যে গ্যাপ সেটা যদি অনেক বেশি থাকে তখন হাজারও ধরা হয়, কিন্তু এটাকে এটা দেখবে তোমাদের 934 সামথিং আসবে। ঠিক আছে, যে অলমোস্ট ইকুয়াল টু 931.2 ধরা হয়। ঠিক আছে, কারণ আলোর বেগ কিন্তু 3 ইন্টু 10⁸ পারফেক্ট নয়, 2.99 ইন্টু 10⁸ এরকম আসে। ঠিক আছে, এরপরে আরো অনেকগুলো সংখ্যা থাকে 2.99। কিন্তু পরীক্ষার জন্য এবার তোমরা কি লিখবে? দেখো পরীক্ষার জন্য কি লিখবে, এখানে 1 AMU সমান এটা ভর শক্তির তুল্যতা, এখানে জুল, তার পরের লাইন থেকে এখানে চলে আসবে 934.03, এই দিকটা আসবে ইলেকট্রন ভোল্ট। তুমি এইটা লিখে ছেড়ে দিও। ঠিক আছে, যদি মেগা ইলেকট্রিক ভোল্ট যদি না করতে পারো, এখানে যেহেতু কি পরিমাণ ইলেকট্রন ভোল্ট এককে নির্ণয় করতে বলতে ইভি এককে নির্ণয় করে ছেড়ে দাও, আমাদের মেগাতে যাওয়ার দরকার নেই কোনো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা যাই। নেক্সট আছে, তো নেক্সট আমাদের বলা হচ্ছে পূর্ণ তরঙ্গ একমুখীকরক হিসেবে পিএন জাংশন ডায়োডের চিত্র সহ ব্যাখ্যা। তো চিত্র যদি আমি এখানে আঁকি পূর্ণ তরঙ্গ একমুখীকরণে, তো এইখানে আমরা একটা নেব ডায়োড। ঠিক আছে, আচ্ছা স্যার, এইদিকে আমরা আরো একটা ডায়োডকে নেব, কারণ আমাদের দুটো তরঙ্গ দরকার, মানে পূর্ণ একমুখীকরণ, পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে আমরা দুটো ডায়োড এখানে নিই। আচ্ছা স্যার, এবং এইখানে আমাদের থাকে ট্রান্সফরমারের প্রাইমারি কয়েল যেটা, আচ্ছা এইখানে থাকে আমাদের ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েল, এরকম থাকে সেকেন্ডারি কয়েল, এবং এই সেকেন্ডারি কয়েলটা এর সাথে যুক্ত থাকে, প্রাইমারি কয়েলটা এর সাথে যুক্ত থাকে, এবং মিডিল পোর্শনটা একটা লোড রেজিস্ট্যান্সের সাথে যুক্ত থাকে। এবং এই যে ট্রান্সফরমারটা ব্যবহার করা হয়, কি ট্রান্সফরমার ব্যবহার করা হয়? সেন্টার ট্যাপড ট্রান্সফরমার। আর এক অর্ধ তরঙ্গ একমুখীকরণে যেই ট্রান্সফরমারটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এই কথাগুলো মাথায় রেখো কিন্তু। এটা হচ্ছে আমাদের ডায়োড D1, এটা হচ্ছে ডায়োড D2, এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স RL। প্রথম হাফ সাইকেল মানে হচ্ছে আমাদের এখানে ছবিটা আঁকি, প্রথম হাফ সাইকেল মানে ধরো এইখানে আমরা এটা হচ্ছে আমাদের ইনপুট আউটপুট যে রেজিস্ট্যান্স সেটা আঁকছি, তাহলে কি হচ্ছে তোমরা বুঝতে পারবে। এইখানে আমি কি আঁকলাম? একটা সাইন ওয়েভকে আঁকতে যাচ্ছি। ঠিক আছে, একটা সাইন ওয়েভ এই জায়গাতে আমি আঁকছি, এটা হচ্ছে একটা সাইন ওয়েভ ধরো। ঠিক আছে, তো এই জায়গাতে আমরা দেখছি সাইন ওয়েভটা এইখানে একটা টাচ করছে, সেই জায়গাতে আমি একটা ডটেড লাইন টেনে দিলাম। এইটা হচ্ছে আমাদের সাইন ওয়েভ। এই দিকটা ধরো আমি ভোল্টেজ নিলাম, এই দিকটা হচ্ছে আমাদের টাইম টি নিলাম। সো যখন পজিটিভ হাফ সাইকেল হয়, এই পুরোটা একটা ফুল সাইকেল, তো পজিটিভ হাফ সাইকেলে ওপরের ডায়োডটা কি থাকে? পজিটিভে থাকে, তার মানে ওপরের যে ডায়োডটা সেটা থাকে ফরওয়ার্ড বায়াস, এবং নিচের যে ডায়োডটা আছে D2 সেটা থাকবে রিভার্স বায়াস, কারণ এটা নেগেটিভ, তো পি এর দিকটা আমাদের নেগেটিভের সাথে যুক্ত আছে, সেজন্য এটা রিভার্স বায়াস।
তো সেক্ষেত্রে আমাদের ওপরের ডায়োডটা দিয়ে যে কারেন্টটা বা ভোল্ট যেটা যাবে সেটা লোড রেজিস্ট্যান্সের দিকে যাবে। সেক্ষেত্রে এইটার জন্য কিন্তু আমরা তখন ইনপুটটা পাবো, আউটপুটটা পাবো। ঠিক আছে, এটা হচ্ছে ইনপুট, ঠিক আছে, আর এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে সময় অক্ষ। সেম এবার যদি নেগেটিভ হাফ সাইকেলের জন্য বলি, এটা কার জন্য পাচ্ছি, এটা D1 এর জন্য পাচ্ছি। এবার নেগেটিভ হাফ সাইকেলে কি হয়, এই দিকটা পজিটিভ হয়ে যাবে আর এই দিকটা নেগেটিভ হয়ে যাবে। যদি এই দিক নিচের দিকটা যদি পজিটিভ হয়ে যায় তাহলে এ ফরওয়ার্ড বায়াস, এ রিভার্স বায়াস, তাহলে এর জন্য তখন আমরা ওয়েভ পাবো। এবং সেই ওয়েভটা এখানে আমি ডটেড লাইন দিয়ে যদি এটাকে আমি ঠিকঠাক লাইনে দাগ দিয়ে দিই, তাহলে এর জন্য তখন আমরা এইভাবে একটা লাইনকে পেয়ে যাব এবং সেটা আমাদের D2 জন্য কিন্তু হবে নেগেটিভ হাফ সাইকেলে। তো এইটা হচ্ছে একমুখী তরঙ্গের, এটা হচ্ছে আমাদের এই যে চিত্র সহ ব্যাখ্যা, এবং এটা হচ্ছে ডায়োডের ইনপুট আউটপুট। পরীক্ষায় খাতায় ডিটো এই লেখাটা লিখবে, যেটা আমরা আগেই করে নিয়েছি, যেখানে জেনার ডায়োড, রেকটিফায়ার আর PYQ করেছিলাম যেই ভিডিওতে, সেই ভিডিওতে কিন্তু আমরা এগুলো করে নিয়েছি। এখানে দেখো আমি সুন্দরভাবে কিন্তু সেখানে লিখেও দিয়েছিলাম যে এসি ইনপুটের প্রথম অর্ধেকাংশ ট্রান্সফরমারের ওপর প্রান্তটি পজিটিভ আর নিচের প্রান্তটি ধনাত্মক, বা উপরের প্রান্তটি ধনাত্মক, নিচেরটা ঋণাত্মক। প্রথম হাফ সাইকেলে প্রথম অর্ধচক্র তখন D1 থাকে সম্মুখে আর D2 থাকে বিপরীতে। সেক্ষেত্রে আমরা লোডের মধ্য দিয়ে আমরা কারেন্টটা পেয়ে যাই। এবং যেটা ঋণাত্মক অর্ধচক্র আছে, ঋণাত্মক অর্ধচক্র মানে নিচের দিকটার জন্য বলছি, তখন কি হয়, তখন আমাদের নিচের দিকটা পজিটিভ, উপর দিকটা নেগেটিভ হয়ে যায়, এবং D2 তখন আমাদের ফরওয়ার্ড বায়াস এবং D1 তখন আমাদের রিভার্স বায়াস। তো তখন আমরা যে আউটপুটটা পাই সেটা আমাদের D2 ডায়োডের ক্ষেত্রে প্রযোজ্য, মানে D2 ডায়োডের জন্য তখন কিন্তু আমরা সেটা পেয়ে থাকি। এই লেখাটা তোমরা লিখবে, পরীক্ষায় ফুল মার্কস। দুটো ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, ফুল ওয়েভ রেকটিফায়ার আর হাফ ওয়েভ রেকটিফায়ার দুটোই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন, পটিতত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে বলা হচ্ছে এখানে, পটিতত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে বলা হচ্ছে এখানে পরিবাহী, অন্তরক আর অর্ধ পরিবাহী। শোনো, আমি এখানে ছবিগুলো এঁকে দিচ্ছি, ঠিক আছে, একটা, এইখানে একটা আঁকলাম, দুটো, আর এইখানে একটা আঁকলাম, টোটাল তিনটে আমি আঁকলাম। এখানে গ্যাপটা একটুখানি অনেকটা কম আছে, এইখানে গ্যাপটা দেখো একটু বেশি আছে, আর এইখানে যে গ্যাপ, সেই গ্যাপটা দেখো নেই বললেই চলে। এবং এইখানে যে গ্যাপটা সেটা কি হচ্ছে, এরা একে অপরের মধ্যে প্রবেশ করে গেছে। এই যে এইদের দুজনের মধ্যে যে গ্যাপ, ঠিক আছে, ওপরটা ধরো যোজ্যতা পটি, ঠিক আছে, বা নিচেরটা যোজ্যতা পটি, আর এটা হচ্ছে পরিবহন পটি, এবং তিনটের ক্ষেত্রেই সেম, এটাও পরিবহন, আচ্ছা স্যার, আর এটাও পরিবহন, তিনটের নিচের দিকটা হচ্ছে পরিবহন। আচ্ছা স্যার, তিনটের মধ্যে যদি পার্থক্য বলি, ঠিক আছে, তো এদের যে এনার্জি গ্যাপ EG সেটা কি মনে হচ্ছে 3 ইলেকট্রিক ভোল্টের থেকে কম, আর এদের যে এনার্জি গ্যাপ সেটা 0, আচ্ছা 3 ইলেকট্রিক ভোল্ট হবে না, ওটা 0.2 হবে, ঠিক আছে, এটা হবে 0.3, এটা হচ্ছে 0.3 থেকে কম, ঠিক আছে। সো 0.3 ইলেকট্রিক ভোল্টের থেকে এটা কম, এটা 0.2 থেকে 0.3 ইলেকট্রিক ভোল্ট। আর এইখানে যেটা আমাদের EG, সেই EG-র মানটা 0। এই জিনিসটা আমি কিন্তু এখানেও লিখে দিয়েছি যে EG-র মান 0 পরিবাহী, আর EG-র মান 3 ভোল্টেজের থেকে বেশি, যেটা এখানে, আচ্ছা এটা উল্টো হয়ে গেছে, এটা হচ্ছে EG হবে 3 ভোল্টেজের থেকে বেশি। এই ছবিটায় EG-র মান 3 ভোল্টেজের থেকে বেশি। সেক্ষেত্রে কি করবে, এই যে এটা আছে, এটা আরেকটু নিচের দিকে নামিয়ে দাও, ঠিক আছে, এরকম নিচের দিকে নামিয়ে দাও, তাহলে কিন্তু ছবিটা পারফেক্ট হয়ে যাবে। যে এদের দুজনের মধ্যে যে গ্যাপ সেটা 3 ভোল্টেজের থেকে বেশি, এবং এদের দুজনের মধ্যে যে গ্যাপ সেটা আদা বেশি, মানে এটা হচ্ছে আমাদের অন্তরক, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অন্তরিকের জন্য, এটা হচ্ছে আমাদের পরিবাহীর জন্য, আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের অর্ধ পরিবাহীর জন্য। তাহলে প্রথম আমাদের যে পার্থক্য সেটা কি হবে, এদের যে এনার্জি গ্যাপ, অন্তরকের যে শক্তি এনার্জি গ্যাপটা, সেই এনার্জি গ্যাপটা কত, পরিবহন আর যোজ্যতা পটির মধ্যে এনার্জি গ্যাপটা 3 ইলেকট্রিক ভোল্টের থেকে বেশি। এখানে দেখো আমি লিখেও দিয়েছিলাম, ঠিক আছে, 3 ইলেকট্রিক ভোল্টের থেকে বেশি। তারপরে আমরা কি করেছি, অর্ধ পরিবাহীর মধ্যে যে EG-টা মানে এনার্জি গ্যাপটা পরিবহন আর যোজ্যতা পটির মধ্যে সেটা ভ্যারি করে, 0.2 থেকে 0.3 এর মধ্যে ভ্যারি করে। আর আমাদের যেটা পরিবাহী আছে, এদের মধ্যে এনার্জি গ্যাপ কিছু নাই, অপরিবহন পটি আর যোজ্যতা পটি এরা ওভারল্যাপ করে, ঠিক আছে। এবার শোনো, এই পরিবাহীর মধ্যে অনেক মুক্ত ইলেকট্রন থাকে, পরিবাহীর মধ্যে অনেক মুক্ত ইলেকট্রন থাকে, অর্ধ পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা কম থাকে, এবং অন্তরকের মধ্যে মুক্ত ইলেকট্রন কিন্তু একদম থাকে না বললেই চলে। প্রথম এই ছবি আমরা আঁকবো, তারপরে আমরা কিন্তু পরীক্ষায় লিখবো প্রথম ছবি, তারপর এখানে যেমন করে আমি এখানে লিখে দিচ্ছি যে যোজ্যতা পটি ও পরিবহন পটি সমাপতিত হয় বা উপরিপাতিত হয়, মানে EG হচ্ছে 0,
এখানে যোজ্যতা পটি এবং পরিবহন পটির মধ্যে গ্যাপটা খুবই কম, 0.2 থেকে 0.3, এবং এখানে যোজ্যতা এবং পরিবাহী পটির মধ্যে ব্যবধান অনেক বেশি, 3 ইলেকট্রিক ভোল্টের থেকে কিন্তু বেশি। 1 নম্বর গেল। 2 নম্বর, তড়িৎ পরিবহনের জন্য পরিবহন পটিতে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে, এটা বললাম। অর্ধ পরিবাহিতে মুক্ত ইলেকট্রনটা একটু কম থাকে, এবং অন্তরকের মধ্যে কিন্তু মুক্ত ইলেকট্রনের সংখ্যা প্রায় 0 বললেই চলে। কোশ্চেনের দিকে আমরা যাই। ডায়োড কি? ডায়োড কি? আচ্ছা, ডায়োডের ছবি আঁকবো। তাহলে এটা হচ্ছে আমাদের ধরো ডায়োডের ভেতরকার ব্যাপার, এটা হচ্ছে আমাদের ডায়োডের ভেতরকার ব্যাপার, যেখানে বাঁ দিকটা আমি পি দিলাম আর ডান দিকটা আমি এন দিলাম। তাহলে ডায়োড এমন একটা অর্ধপরিবাহী ইলেকট্রনিক যন্ত্র, কি বললাম? অর্ধপরিবাহী ইলেকট্রনিক যন্ত্র, যেখানে পি ও এন টাইপ অর্ধপরিবাহীকে যুক্ত করে এই ডিভাইসটা তৈরি করা হয়। পি ও এন টাইপটাকে একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে যুক্ত করা হয়, এবং আমাদের যে ডিভাইসটা তৈরি হয় সেই ডিভাইসটাকে বলা হয় পিএন জংশন ডায়োড। এবং এটা এইচএস এ টোটাল 4 বার এসছে, এইচএস 2000, 2010, 2013, 2016। পরীক্ষায় খাতা কি লেখার জন্য? পিএন সংযোগে, পিএন সংযোগ ডায়োড হলো একটি অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স যা পি টাইপ আর এন টাইপ অর্ধপরিবাহীকে বিশেষ পদ্ধতিতে যুক্ত করে তৈরি হয়। যেটা বললাম যে পি টাইপ আর এন টাইপ দুটো অর্ধপরিবাহীকে একটা বিশেষ পদ্ধতিতে যুক্ত করে আমাদের এই পিএন জাংশন ডায়োডকে কিন্তু তৈরি করা হচ্ছে। হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমাদের ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো কোশ্চেন, এখানে দুটো কোশ্চেন হবে, এবং এই দুটো কোশ্চেন কিন্তু বারবার পরীক্ষায় এসছে। 2008 সাল, 11 সাল, 14 সাল, 16 সাল, 25 সাল। অ্যান্ড গেট কি? শোনো, আর তারপরে বলছে অ্যান্ড গেটের চিত্র। তাহলে অ্যান্ড গেট আমাদের ইংরেজির যে ডি আছে সেরকম, এখানে ইনপুট হচ্ছে এ, বি, আর এটা হচ্ছে ওয়াই, আর ইনপুট আমাদের হয় গুণিতক আকারে। ঠিক আছে, এবার এর যে ট্রুথ টেবিল আমি যদি আঁকি, এ বি আর হচ্ছে ওয়াই, যেটা হচ্ছে এ ডট বি, তাহলে 0 আর 0 যদি দিই, এদিকেও আমরা 0 পাই, 0 সঙ্গে 0 গুণ করলে 0 1 দিলে এখানে 0 পাবো, 1 0 দিলেও আমরা 0 পাবো, আর 1 1 দিলেও আমরা 0 পাবো। তাহলে অ্যান্ড গেট এমন একটা গেট যেখানে ইনপুট দুটো উচ্চ হলে তখনই কিন্তু আমরা আউটপুট উচ্চ পাই। ইনপুট উচ্চ হলে তখনই আমরা আউটপুট পাই। অ্যান্ড গেট এমন এক ধরনের বুলিয়ান গেট যেখানে ইনপুট যদি হাই হয়, হাই মানে 1, ইনপুট যদি হাই হয়, দুটো ইনপুটই, ঠিক আছে, এখানে 2 বা ততোধিক ইনপুট হয়, ঠিক আছে, তোমাদের জন্য দুটো আছে বাট 2 বা ততোধিক ইনপুট হয়, তো 2 বা ততোধিক ইনপুট যুক্ত এমন একটা গেট যেখানে ইনপুট যখন উচ্চ হয় আউটপুটও তখন উচ্চ হবে। সত্য সারণী, এর হচ্ছে প্রতীক, এর হচ্ছে সত্য সারণী। আর কাকে বলাটাও বলে দিলাম। এবার পরীক্ষায় খাতায় লিখবে, এটা অর গেটেরটা চলে এসেছে, এখানে কি লিখবে? অ্যান্ড গেটের ক্ষেত্রে কি লিখবে? যে ডিজিটাল বর্তনীতে 2 বা ততোধিক ইনপুটগুলির মধ্যে সবকটি উচ্চ হলে আউটপুট উচ্চ, ঠিক আছে, সবকটি উচ্চ হলে আউটপুট উচ্চ হয়। এখানে কি লিখবো? সবকটি উচ্চ হলে আউটপুট উচ্চ হয়। পরীক্ষায় কিন্তু এটাও আসতে পারে যে এমন একটা গেটের নাম বলো যেখানে সবকটি উচ্চ হলে আউটপুটও উচ্চ হয়, অ্যান্ড গেট। ঠিক আছে, আমি এখানে তোমাদের সার্কিট ডায়াগ্রাম আঁকলাম, আমি এখানে তোমাদের সত্য সারণী বা ট্রুথ টেবিল যেটা সেটা আঁকলাম, এবং কাকে বলেটা মুখ বলে দিয়েছি। এবার লিখে দিচ্ছি মেন পয়েন্ট, এটা হচ্ছে আমাদের কাকে বলেন মেন পয়েন্ট। নেক্সট আমরা যাব অর গেটের মধ্যে। এটাও কিন্তু তোমাদের জন্য ভিভিআই, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 2009, 2011, 2013, 2019, 2024 এতবার এসছে। আচ্ছা, এবার দেখো, তাহলে অর গেটের জন্য কি এখানেও কিন্তু 2 বা ততোধিক আমাদের ইনপুট যাবে, এটা ধরো এ, এটা হচ্ছে বি। এবার ওয়াই সমান আমরা কি নেবো? তাহলে এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এখানে সত্য সারণী যখন লিখবো এ বি আর ওয়াই, এবং ওয়াই সমান হচ্ছে আমাদের এ প্লাস বি, তাহলে ইনপুটের মধ্যে যদি যে কোনো একটা যদি আমাদের উচ্চ হয়, ইনপুটের মধ্যে যদি যে কোনো একটা উচ্চ হয়, তাহলে আমরা আউটপুটে উচ্চ পেয়ে যাব। এই সমস্ত গেটগুলিকে বলা হয় অর গেট। তাহলে 0 আর 0 যোগ করলে কত হবে? 0। সেরকমই 0 আর 1 কে যোগ করলে 1, যদি আমরা 1 আর 0 কে যোগ করি সেটা 1, এবং 1 আর 1 কে যোগ করলেও আমরা 1 পাবো। তার মানে ইনপুটের মধ্যেও যে কোনো একটা যদি উচ্চ হয় তবুও আমরা সেখানে উচ্চ পাবো আউটপুটে, অথবা ইনপুট দুটো যদি উচ্চ হয় তাহলে সেক্ষেত্রেও আমরা আউটপুট উচ্চ পাবো। এবং সেটা কিন্তু আমরা এখানে লিখে রেখেছি যে ডিজিটাল বর্তনীতে 2 বা ততোধিক ইনপুটগুলির মধ্যে কমপক্ষে যে কোনো একটি
অথবা সবকটি, যে কোনো একটি বলতে 0 আর 1, যে কোনো একটা 1 হচ্ছে অথবা 1 আর 1, তাহলে দুটোই আমাদের কিন্তু সেক্ষেত্রে উচ্চ হয়ে যাচ্ছে এবং আমরা আউটপুট কি পাচ্ছি, আউটপুটটাকে আমরা উচ্চই পাচ্ছি। এটা হচ্ছে আমাদের সত্য, এটা তো আমাদের সার্কিট ডায়াগ্রাম, এটা হচ্ছে আমাদের লজিক গেটের সত্য সারণী এবং এটা হচ্ছে কাকে বলে। নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাই। বাইনারিতে কনভার্ট করতে বলা হয়েছে এই কোশ্চেনটা। দেখো টোটাল হচ্ছে 3 বার, 2010, 2016, 2019। আচ্ছা, তো বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যা কত বলা হচ্ছে, 1 0 0 1 1। ঠিক আছে, আমি তলায় একটু লিখে নিলাম 1, এখানে আসছি 0, তারপরে 0, তারপরে 1, তারপরে A1। এবার সব কটার সঙ্গে 2 আমাদের গুণ করে দাও, সব কটার সাথে 2 গুণ, সব কটার সাথে 2 গুণ, বাইনারিতে কনভার্ট করতে বলেছে। 2 এর মাথায় 0 শুরু করো, 0 1 2 3 4। এবার সব কটাকে যোগ করে দাও, সব কটাকে যোগ করে দাও, সব কটাকে যোগ করে দাও। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16। 0 সঙ্গে কোনো কিছু গুণ করলে 0 প্লাস 0 সাথে কোনো কিছু গুণ করলে 0 প্লাস 2 এর মাথায় 1 মানে 2, 2 এর মাথায় 0 মানে 1। তাহলে 16 আর 2 18, 18 আর 1 19, তাহলে 19 এর বেসটা হয়ে যাবে 10। এটা এখানে প্রমাণ করতে তোমাদের বলেছে। নেক্সট কোশ্চেন, এবং সেটা আমি এখানে করে রেখেছি। নেক্সট কোশ্চেন, উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয়, মাইক্রোওয়েভ বা অণু তরঙ্গ ব্যবহার করা হয়। কি বললাম, এটাকে কি বলা হয়, মাইক্রোওয়েভ বা অণু তরঙ্গ। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এর 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 কোশ্চেনটাই ঘুরিয়ে আসে যে মাইক্রোওয়েভের একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার উল্লেখ করো। তাহলে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় আমরা কিন্তু মাইক্রোওয়েভকে ব্যবহার করি, উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় মাইক্রোওয়েভকে ব্যবহার করি। এই কোশ্চেনটাও দেখবে ঘুরিয়ে কিন্তু তোমাদের সালে এসছে। মডার্ন ফিজিক্সে যতগুলো কোশ্চেন ইম্পর্টেন্ট ছিল প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এখানে আমি করিয়ে দিয়েছি, কোনো কোশ্চেন বাদ নাই। মানে যেসব কোশ্চেন 3 বার মিনিমাম 3 বার রিপিট হয়েছে সেই সমস্ত কোশ্চেন এখানে আমি করে দিলাম। নেক্সট আমাদের ভিডিও হবে আলো চ্যাপ্টারে যেসব কোশ্চেন 3 বার মিনিমাম 3 বার এসছে সেগুলো করে দেওয়া। ঠিক আছে।